নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টকে আমরা বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে তুলে ধরি, যেগুলো আপনারা প্রত্যেকেই চান যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে, আমরা আলোচনা করে বিশ্লেষণ করে আমরা আপনাদের সামনে তুলে ধরি। হট সিটে হট টকে ধারাবাহিকভাবে আপনারা যে পর্বগুলো দেখে এসছেন, প্রচুর মানুষজন আপনারা ইনভলভ হয়েছেন। আমি বারবার প্রতিটা পর্বেই বলে থাকি, বিভিন্ন মানুষজন কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন আপনাদের মতামত। সবথেকে গুরুত্বপূর্ণ, আপনাদের মতামত আপনারা শেয়ার করেছেন। হট সিটে হট টকের আজকে আমরা প্রথমেই যে আলোচনা দিয়ে শুরু করব, খুব ইম্পর্ট্যান্ট আলোচনা। তারপর একে একে সিকোয়েন্স ওয়াইজ আমরা আপনাদের সামনে আলোচনা রাখবো, বিভিন্ন টপিক রাখবো। অর্কবাবু সরকার আমার বাঁদিকে বসে আছেন, যার বিশ্লেষণ আপনারা প্রতিটা পর্বে শোনেন। প্রচুর মানুষজন বিভিন্ন রকম কমেন্ট করেন এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত শেয়ার করেন। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। প্রথমেই প্যানিক রিয়াকশন শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্যানিক কখন হই আমরা? প্যানিকগ্রস্ত কখন হই? যখন কোনো সমস্যা হয় কিংবা কি করব জানি না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েটেড হয়, তখন কিন্তু আমরা প্যানিক গ্রিপ্ট হয়ে পড়ি। তো আমরা বলছি, প্যানিক রিয়াকশনে কি মুখ্যমন্ত্রী ভুগছেন এই মুহূর্তে? তার সে কি প্যানিক গ্রিপ্ট হয়ে পড়েছেন? অর্কদা, আপনার বিশ্লেষণ। হ্যাঁ, ওর তো প্যানিক রিয়াকশন হচ্ছে তো, কারণ এই সরকার চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে সুপ্রতিষ্ঠিত করেছে। এরা তো সর্বভুক, এরা কয়লা খায়, বালি খায়, চাকরি চুরির টাকা খায়, মাটি খায়, গরু খায়, সব খায়। খাওয়ার কোনো বিরাম নেই, সর্বভুক, এবং খিদেও কোনো দিন কমবে না। তো এই ক্ষুধার্ত সরকার চুরির রাস্তা থেকে কখনো সরবে না। বেশ। তো মানুষ তো, এরা চুরি করেছে, এরা যে দুর্নীতিকে, চুরিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, মানুষ তো বুঝে গেছে। বেশ। নইলে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ বলে যে ফ্রডস্টারদের বাঁচাতে রাজ্য সরকারের এই উদ্যোগ কেন? এটা তো সংবিধানের বিরোধী। বাংলায় প্রাতঃস্মরণীয় অধ্যাপক, শিক্ষক, মনীষীরা আছেন। শিক্ষা সংস্কৃতিতে এক উজ্জ্বল জায়গা বাংলার। সেই বাংলায় টেন্টেড দাগিদের বাঁচাতে রাজ্য সরকার আমাদের করের টাকায় আইনজীবীদের নিয়োগ করে সওয়াল করছে। একদমই। তাহলে কি চোরেদের প্রতি দরদ? তাই চৌর্যবৃত্তির সাম্রাজ্য, সেটাকে টিকিয়ে রাখার প্রাণান্তকর প্রয়াস। তো এর থেকেই নজর টজর গোড়াবার জন্য নানা রকম কলা কৌশল, বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া, এইসব বলছে। এগুলো প্যানিক রিয়েকশন, একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে, যে ন্যারেটিভটা এবার কাজ দেবে না, এইটুকু আমি বলতে পারি। কারণ মানুষ এদের খেলাটা বুঝে গেছেন। কতদিন আপনি মানুষকে ধোঁকা দেবেন, মানুষকে টুপি পরাবেন? বলছে আমরা নীতি আয়োগের রিপোর্টে আমাদের আনএমপ্লয়মেন্ট জাতীয় গড়ের থেকে কম। আরে জাতীয় গড় তো সারা ভারতবর্ষের সবকটা রাজ্যের গড়কে মাথায় রেখে হয়। যেখানে উত্তর পূর্বের পিছিয়ে পড়া রাজ্যগুলো আছে, অন্য রাজ্যগুলো আছে, তাদের গড় সব মিলিয়ে জাতীয় গড়। কিন্তু শিল্পোন্নত রাজ্যগুলোর ধারে কাছে পশ্চিমবঙ্গ নেই। এটা নিয়ে মাননীয় এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন। আসলে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছেন। সামান্য কিছু যদি হয় উনি কৃতিত্ব জাহির করবেন। এই যে ম্যাঙ্গোকে নিয়ে একটা শব্দ উচ্চারণ, একদমই, আমি আসবো পরের প্রসঙ্গে, আমার সেটা থাকবে। ওনার এই অদ্ভুত নীরবতা, একদম। কি বলবেন? সবাই তো জানে প্রভাবশালীদের ছত্রছায়ায় বড় হচ্ছে এই ভাইপো গ্যাং। শুধু তো ম্যাঙ্গো নয়, এরকম কত আছে। শুভেন্দুবাবু 50 জনের নাম দিয়েছিলেন ভাইপো গ্যাং, আরো 1000 জন। ওটা ওনার দাবি। তবে মানুষের অভিজ্ঞতা কি বলে যে এরকম গ্যাং আছে। বেশ বেশ। ওর কথা স্বাভাবিকভাবেই পরবর্তী যে প্রশ্ন আমি আপনাকে করব, যে এত ভয় কিসের? মানে আমরা যে প্রসঙ্গ আপনি বললেন, কোনো কিছু, এই যে কসবা কাণ্ড নিয়ে একটি শব্দও কিন্তু মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত সামনে আনেননি। এবং সেই যে রথের পর, তারপর থেকে কিন্তু কোনো স্টেটমেন্ট নেই। আমি পরে একটু পরবর্তী যে আমরা টপিক আছে সেই টপিকেও আসবো। তিনি রাস্তায় নামছেন এই বাংলা ভাষা নিয়ে, যেটা নিয়ে আমরা পরবর্তী টপিক আসবো। তার আগে বলি আপনাকে, দরকার জিজ্ঞেস করি, এত ভয় কিসের? ভয় তো স্বাভাবিক হবেই। তো মানুষ ওনাদের খেলাটা ধরে ফেলেছেন। ওনারা যে দুর্নীতিটা করেছেন এবং সেই দুর্নীতির শিকড় যে গভীরে, এই দুর্নীতি সম্পর্কে শাসক দল যে ওয়াকিবহাল ছিল, তাও তারা ব্যবস্থা না নিয়ে দুর্নীতি যারা করেছে তাদেরকেই প্রশ্রয় দিয়েছে। এগুলো তো মানুষ বুঝে গেছে। বেশ।
শিক্ষকরা পথের তুলায় গড়াগড়ি খাচ্ছে, পুলিশের তাদের লাঠি খাচ্ছে। নবান্ন অভিযান আটকাতে বড় বড় কন্টেনার দিয়ে রাস্তা ব্লক করছে। যোগ্যদের প্রার্থী তালিকা, যোগ্যদের তালিকা এখনো প্রকাশ করতে পারলো না। এতে কি বোঝা যায়? সদিচ্ছার অভাব আছে, চুরিটাকে ঢাকতে চাইছে, চোরদের বাঁচাতে চাইছে। তা এটা মানুষ তো অত বোকা নয়, মানুষ তো এটা বুঝছেন, তাই ওই সব নিয়ে আর কোনো কথা বলে না। এখন তার নতুন ন্যারেটিভ হচ্ছে বাংলায় বললে নাকি নিগৃহীত হতে হয়, এই ধরনের ফালতু কথা। আসলে রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ওনার ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে টিকিয়ে রাখার জন্য উনি এইসব বলছেন। সব মিলিয়ে ভারতবর্ষে 1000 লোককে বোধহয় ডিটেন করেছে এখনো অবধি। আরে প্রচুর বাংলাদেশি এখানে এসে ঢুকে কাগজপত্র জোগাড় করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে এ রাজ্যের সরকারের কথা বলা উচিত এবং পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে তথ্য ভাণ্ডার এই রাজ্যের থাকা উচিত, সেগুলো তারা শেয়ার করতে পারে বিভিন্ন রাজ্যের সঙ্গে। একজন অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গার কোনো স্থান নেই ভারতবর্ষে, বেশ এটা পরিষ্কার। সে মুখ্যমন্ত্রী তার সাঙ্গপাঙ্গরা যতই কলকাতার রাস্তায় লাফালাফি করুক, আস্ফালন করুক, কিচ্ছু হবে না। যে পদ্ধতি চলছে সেই পদ্ধতি চলবে। উনি ভোট ব্যাংকে তুষ্ট করার কাজে আবার বাঙালি তাস খেলছেন। লক্ষ লক্ষ বাঙালি ছেলেমেয়ে বাইরে থাকে, কাজ করে, কোনো অসুবিধা নেই, তাদেরকে কোনো রকম নিগ্রহের মুখে পড়তে হয় না। যাদেরকে বাংলাদেশি সন্দেহ করা হচ্ছে তাদেরকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হচ্ছে। বেশ, তো বাংলাদেশিদের খোঁজা চলবে। মাননীয়া যতই এখানে রাস্তায় নামুক, তর্জন গর্জন করুন, আস্ফালন করুন, এসব কমবে না। অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই, রোহিঙ্গাদের কোনো স্থান নেই ভারতবর্ষে। তাহলে ওর কথা, বাতাসে কি পরিবর্তনের গন্ধ পাওয়া যাচ্ছে? পরিবর্তন তো হতেই পারে, ভোট এখনো দেরি আছে, মানুষ শেষ কথা বলবে। মানুষের একটা বড় অংশ চাইছে না এই সরকার আর কন্টিনিউ করুক। বেশ, দেখা যাক। বেশ, হট সিটে হট টকে আরও অনেক পয়েন্ট থাকছে। ছোট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। বেশ, ওর কথা এরপরে যেটা প্রসঙ্গে আসবো, 18 তারিখ কিন্তু প্রধানমন্ত্রী আসছেন দুর্গাপুরে, 18 জুলাই, এবং সেইখানে দিলীপ ঘোষকে ডাকা হয়েছে এবং দিলীপ ঘোষ দিল্লি গেছেন শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর। আপনার রিয়াকশন? দিলীপবাবু আসবেন, দিলীপবাবু তো এখনো দল করছে, উনি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন, ওনাকে ডাকা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, উনি আসবেন। তার মানে এই নয় যে দিলীপবাবুর বিরাট কোনো গুরুত্ব বেড়ে গেল। বেশ, এই রাজ্যের সাংগঠনিক বিষয়ে দিলীপ ঘোষকে মাথা গলাতে কেন্দ্রীয় নেতৃত্ব দেবে না, কারণ এই মাথা গলালেই বিরোধী দলনেতাকে সঙ্গে তালমিল রেখে এগোতে পারবেন না। শ্রমিকবাবুকেও তিনি ডিস্টার্ব করার চেষ্টা করবেন। কিন্তু উনি দলে থাকুন, উনি যদি শুধরে নিতে পারেন নিজের অবস্থান, সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারেন, তাহলে তিনি স্বাগত। তার তো সাংগঠনিক একটা দক্ষতা আছে, কিন্তু তিনি তো দলের ঊর্ধ্বে নয়। এত আমি করা আমি কাউকে দেখিনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। সেই জন্য উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব পছন্দ করেন। উনিও আমিও বলেন, দিলীপবাবু আমি বলেন, মানে আমি তো সব প্রচণ্ড প্রচণ্ড। দিলীপবাবুকে ডাকা হয়েছে, প্রাক্তন রাজ্য সভাপতি, নিশ্চয়ই এটা তো ভালো। দিলীপবাবু থাকুন, দলের কাজ করুন, কিন্তু ঘোটবাজি দলের মধ্যে করলে এটা ওদের কেন্দ্রীয় নেতৃত্ব বরদাস্ত করবে না, আর আরএসএসও বরদাস্ত করবে না। দিলীপবাবুকে বাস্তবটা বুঝতে হবে। নতুন নেতৃত্ব বিজেপিকে চালাচ্ছে রাজ্যে, তাদেরকে সহযোগিতা করতে হবে। তিনি যদি সত্যিকারের একজন বিজেপির কর্মী হন, নেতা হন, তাহলে তো ব্যাটনটা হস্তান্তরিত হয়েছে শ্রমিক ভট্টাচার্যের কাছে, তাকে সহায়তা করতে হবে। আর শুভেন্দু অধিকারীর উপর গায়ের ঝাল মিটিয়ে ওনার কোনো লাভ নেই। শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় নেতৃত্ব বিশ্বাস করেন, ভরসা করেন। ওনার যদি শুভেন্দু অধিকারীর সম্পর্কে কোনো অভিযোগ জানাতে হয়, মাঠে ঘাটে টিভি ক্যামেরার সামনে না বলে তিনি ওটা অমিত শাহকে বলুন, প্রধানমন্ত্রীকে বলুন। যদি সেখানে সুরাহা পান, সেখানেই পেতে পারেন। অন্য জায়গায় মাঠে ময়দানে টেলিভিশনের ক্যামেরার সামনে উনি শুভেন্দুকে নাম না করে বিষোদ্গার করলে ওনার নিজের অবস্থানটাই দলে ক্ষুণ্ণ হবে, খাটো হবে। এটা তিনি নিজের প্রতি সুবিচার করছেন না।
বেশ, অর্কদা, তাহলে ভোটের দামামা কি বাজলো আমরা বলতে পারি? কারণ 21 তারিখ শহীদ দিবসের আগে 18 তারিখ প্রধানমন্ত্রী আসছেন এবং 21 তারিখে শহীদ দিবস, রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভা করা? প্রধানমন্ত্রী এবার ঘন ঘন আসবেন, ডেলি প্যাসেঞ্জারি করবেন। তৃণমূল ইতিমধ্যেই বলতে শুরু করেছে যতই আসুক শূন্য শূন্যই থাকবে। সিপিএম শূন্য হবে, বিজেপি আর তৃণমূলের মধ্যে আসনের ফারাক খুব একটা বেশি হবে না, এইটুকু। প্রধানমন্ত্রী আসবেন না কেন? উনি তো দেশের প্রধানমন্ত্রী। 2,33,27,000 লোক বিজেপিকে ভোট দিয়েছে, আর এরা তো আঞ্চলিক পার্টি। আসানসোলের উপরে তৃণমূল বলে কিছু নেই। হ্যাঁ, যত লম্প জম্প এখানে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে এবার তৃণমূলের ফল খারাপ হবে। দক্ষিণবঙ্গে অনেক জায়গায় লড়াই। জন বার্লা জয়েন করার পর বলছেন, কে জন বার্লা? ওইসব ইন্ডিভিজুয়াল জয়েন করলে কি হবে? মানুষ তো সিম্বলে ভোট দেবে। দিলীপবাবু যদি একবার নতুন পার্টি করতেন বুঝে যেতেন কত ধানে কত চাল। করেননি, বুঝতে পেরেছেন। তৃণমূল বনাম বিজেপির লড়াই হবে, সিম্বলের লড়াই হবে। কে জন বার্লা, কে দিলীপ ঘোষ, কে শুভেন্দু অধিকারী, ওগুলো কোনো ম্যাটার করবে না। ইন্ডিভিজুয়াল ম্যাটার করবে না। কিছু কিছু জায়গায় করতে পারে, কিন্তু মূল লড়াইটা হবে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির। যারা তৃণমূল বিরোধী তারা বিজেপির সিম্বলকে ভোট দেবে। সেখানে কে জন মুখের থেকে প্রায়োরিটি সিম্বল পাবে। হ্যাঁ, কে জন বার্লা, কে শ্রমিক ভট্টাচার্য, কে দিলীপ ঘোষ, কে শুভেন্দু অধিকারী, এগুলো বিবেচ্য নয়। যাদের পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে তারা পদ্মফুলের প্রতীকে ভোট দেবে। বেশ, ওর কথা। এবার যে টপিকটা নিয়ে আপনি বলছিলেন যে বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি, এই নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন, মিছিল করবেন, এবং সেটা নিয়ে আজকেই মিছিল করছেন মুখ্যমন্ত্রী। নাটক করছেন, নাটক উনি খুব ভালো পারেন। কিন্তু যে কসবায় ঘটনা ঘটলো, একটি শব্দ কিন্তু এখনো পর্যন্ত বলবে না তো। এখানে কারুর ঘাড়ে দোষ চাপাতে পারছে না। কারুর ঘাড়ে যদি দোষ চাপাতে পারতো সঙ্গে সঙ্গে কিছু বলতেন। এখন নিজের দল পেশে গেছে। অশোকদেবকে জেঠু বলতো, যদি অশোকদেব কিন্তু খুব ভদ্রলোক, উনি ছাত্র রাজনীতি করেছেন, রাস্তায় নেমে রাজনীতি করেছেন, কখনো মারামারিও করেছেন। এই সমস্ত ঘটনার সঙ্গে অশোকদেবের প্রজন্মের কেউ যুক্ত থাকতে পারে না। বেশ, এরা দুর্বৃত্ত। আর এই ছেলেরা তো একটা বিকৃত মানসিকতার ছেলে। যত কম এদের সম্পর্কে আলোচনা করা যায় তত সমাজের পক্ষে মঙ্গল। মাননীয় এদের এই বিষয় নিয়ে মুখ খুলবেন না, এটা তো ওনার অনুকূলে নয়। যেই অনুকূলে কিছু থাকবে ওনার হাসি মুখের ছবি দেখা যাবে। অত্যন্ত প্রচার প্রিয়। এখানে নেগেটিভ প্রচার হবে, কিন্তু সততার প্রতিকার দেখা যায় না ওর কথা কোথাও। আগে যেমন তৃণমূলের লোকেরাই তো লেখে না, তারাও তো জানে এটা খুব ইন্টারেস্টিং বাস্তবটা কি, সেই জন্যই লেখে না। সবারই তো চক্ষু লজ্জা আছে একটা। তা তৃণমূল করে বলে তো আর চক্ষু লজ্জাটা বিসর্জন নেয়নি। বাড়িতে ফিরে তো আয়নার সামনে দাঁড়ায়, সেই জন্যই লেখে না। দিলীপবাবু মনে করতে পারেন সততার প্রতীক, কিন্তু তৃণমূলের লোকজন মনে করে না। এটাই হচ্ছে বাস্তব। বেশ, ওর কথা পরে যে টপিকে আসবো, তৃণমূলের হাতেই তৃণমূল খুন। আমরা ভাঙড়ের এই ট্রেন্ড তো চলছে, এখানে চলছে, মালদা চলছে, বীরভূমে চলছে। এবং খুব ইন্টারেস্টিংলি দিলীপবাবু এই নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে এ তো আজ থেকে নয়, এ তো আগে থেকে ট্রেন্ড, তৃণমূলের হাতে তৃণমূল খুন। এবং সংখ্যালঘু এখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। মুসলমানরাই মরছে, মুসলমানরাই মারছে, আর বঙ্গেশ্বরী সংখ্যালঘুদের রক্ষাকর্ত্রী হিসাবে বাজারে ঘুরে বেড়াচ্ছেন, ভয় দেখাচ্ছেন, বিজেপির জুজু দেখাচ্ছেন যে উনি রক্ষা করবেন। ওই শাহজাহান, জাহাঙ্গীর, কাইদার, মুদাস্সারের মতো কিছু স্ট্রংম্যান আর ইমাম মুয়াজ্জিমদের ভাতা আর কিছু স্কলারশিপ, এই হচ্ছে সংখ্যালঘুদের উন্নয়ন। সংখ্যালঘু ভোটও কি এবার তৃণমূল ধরে রাখতে পারবে? ধরবে, বড় কোয়েশ্চেন। সংখ্যালঘুরা ভোট দেবে তৃণমূলকে, ওই ভয় দেবে, বিজেপির ভয়। মানে এই ঘটনার পরও বলছেন হ্যাঁ, এই বাম কংগ্রেস কিছুটা প্রভাব ফেলতে পারবে কিনা সেটা দেখা যাক। ধর্মীয় সংখ্যালঘুদের ওই ইমাম মুয়াজ্জিমদের মাধ্যমে তাদেরকে একদম মগজধোলাই করা হয়েছে, বিজেপির ভয় দেখানো হচ্ছে। সেটা যদি ধর্মীয় সংখ্যালঘুরা বুঝতে পারেন যে তাদেরকে মুরগি করছে তৃণমূল, তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারেন। কিন্তু সেই তারা যে কার্যত কি বলবো, কিছুই তো পাননি এই সরকারের কাছ থেকে। মন্ত্রিসভাতেও তাদের কোনো নেই। আপনি বলেছেন, তারা যদি বুঝতে পারে যে তারা প্রতারিত হচ্ছেন কার্যত,
তাদেরকে কিছু শুকনো আশ্বাস আর বিজেপির ভয় দেখানো হচ্ছে, তাদের জীবনের উন্নয়নের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সেটা তো আমি বলছি না, অমর্ত্য সেনের ট্রাস্ট থেকে শুরু করে বিভিন্ন ট্রাস্ট যে সংখ্যালঘুদের উপরে সমীক্ষা করেছে, সেখানে বাংলায় ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থার মলিন চিত্রটা ফুটে উঠেছে। বেশ, এটা যদি তারা বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে কিছু করার নেই। বেশ, ওর কথা আমরা আগের পর্বে কিন্তু বিজেপির প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করেছিলাম, অনেকে অনেক কিছু লিখেছেন আমাদের এপিসোড দেখার পর। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে যদি একটু আপনাকে জিজ্ঞেস করি, যারা এক্সিস্টিং এমএলএ আছেন অনেকেই সবাই টিকিট পাবে না। এক্স্যাক্টলি, আমি ওটাই আপনাকে জিজ্ঞেস করতাম। আইপ্যাক তো ঠিক করবে কে কে টিকিট পাবে। অভিষেক আর মমতার মধ্যে টিকিট বিল নিয়ে দ্বন্দ্ব হবে। বেশ, অভিষেক চাইবে অনেক মন্ত্রীও নাকি এবার টিকিট পাবেন না। 2/3 আসনে তার অনুগামীরা প্রার্থী হোক, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানবেন না। এ নিয়ে একটা জবরদস্ত অশান্তি হবে তৃণমূলের মধ্যে। অনেকেই অ্যাসপিরেন্ট আছে, টিকিট পেতে চায়, পুরনোরাও জায়গা ছাড়তে চায় না, এসব হবে। তাই তৃণমূলের বিষয় নিয়ে আগাম ভবিষ্যৎবাণী করা যায় না কে প্রার্থী হবে কে হবে না, কিন্তু বহু বাদ যাবে, এইটা বলা যায়। এবার প্রশ্ন, যারা বাদ যাবে তারা কি করবে? কেউ নির্দল হিসেবে দাঁড়াবার চেষ্টা করবে, কেউ দাঁড়াবে না, কেউ সেক্ষেত্রে কার ফায়দা? এরা এখানকার কিছু ভোট টোট কারো কাটতে পারে, কিন্তু তাও খুব একটা প্রভাব তারা ফেলতে পারবে না। 1-8 জন ফেলতে পারেন। যদি 100 জন টিকিট না পান, 1/3, তাহলে 1/3 যদি সাবোতাজ করে, নির্দল দাঁড়ায়, অন্য দলে চলে যায়, তার মধ্যে হয়তো হার্ডলি কয়েকজন কিছু প্রভাব ফেলতে পারে। বাকিদের জামানত বাজেয়াপ্ত হবে। এ তো সিম্বলে ভোট হবে, ইন্ডিভিজুয়ালের কি গুরুত্ব? ওসবই হবে না। মুখ ওদের মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখ থেকেই ভোট হবে। বাকিরা যারা টিকিট পাবেন না, তাদের কয়েকটা কেন্দ্রে তারা শাসক দলকে ক্ষতি করতে পারে সাবোতাজ করে, অন্য জায়গাতে সেটাও করতে পারবে না। বেশ, শেষ প্রশ্ন করবো কথা, তাহলে এখন যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, ভোটের দাওয়া তো বাস শুরুই হয়ে গেল বলা যায়, সেই ক্ষেত্রে আপনি আপনার প্রেডিকশন এখনো পর্যন্ত হিন্দু ভোট নিয়ে আপনি বলেছেন হিন্দু ভোট কনসলিডেটেড হয়ে গেছে, সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট পাবে, ভালোই পাবে। কতটা পাবে সেটা এই মুহূর্তে বলা যায় না। 62-63% হিন্দু ভোটের পেলে বিজেপি সরকার করে ফেলবে, এইটুকু বলতে পারি। লড়াই হাড্ডাহাড্ডি হবে, মানে সেই আগে আপনি বলেছিলেন ফটো ফিনিশ, সেরকমই তো এখন মনে হচ্ছে। যত দিন যাবে তত ছবিটা পরিষ্কার হবে। ওর কথা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে আজকের হট সিটে হট টকেও কিন্তু আমরা যে কটা টপিক নিয়ে, আমরা আপনার পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করলাম, আমার মনে হয় যে আমাদের যে আলোচনা, অর্থাৎ অর্কদা যেভাবে বিশ্লেষণ করে বললেন, আপনারাও কিন্তু, আপনাদের মনেও কিন্তু এই প্রশ্ন চলছে, তৃণমূলের প্রার্থী তালিকা কেমন হতে পারে, কারা বাদ যেতে পারে, যারা বাদ যাবে তাদের কি রোল হবে, তারা কি করবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি নির্দল হয়ে দাঁড়ায়, দল ছেড়ে দিয়ে নির্দল হয়ে দাঁড়ায়, কাদের লাভ, এটা নিয়ে ডিসকাস করলাম। এবং সবথেকে বড় কথা, মুখ্যমন্ত্রী পথে নামছেন কেন না, বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি বলা হচ্ছে, অথচ সেই মুখ্যমন্ত্রী একটি শব্দও কিন্তু বলেননি, একটি স্টেটমেন্টও বলেননি কসবায় গণধর্ষণ কাণ্ড নিয়ে যাওয়া হয়েছে। এটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম, অর্কদা বিশ্লেষণ করে তথ্য তুলে ধরলেন আপনাদের কাছে। এবং তার থেকে বড় কথা, দিলীপ ঘোষ, দেখুন এই দিলীপ ঘোষকে কিন্তু আগে, মানে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার আগে দিলীপ ঘোষকে কিন্তু কোথাও অমিত শাহ যদি আসেন, রাজ্যে আসতেন, প্রধানমন্ত্রী রাজ্যে আসতেন, তাকে ডাকা হতো না। কিন্তু দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রী 18 তারিখ আসছেন, দুর্গাপুরে সভা করবেন, তাকে কিন্তু ডাকা হয়েছে। অর্কদা বললেন, খুব ইন্টারেস্টিং পয়েন্ট, যা বিশ্লেষণ করলাম, সাংগঠনিকভাবে কিন্তু তাকে কোনোভাবেই কোনো দায়িত্ব দেওয়া হবে না। তিনি থাকবেন, তিনি বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন, শ্রমিক ভট্টাচার্য যেরকম বলেছেন। খুব ইন্টারেস্টিং হবে কিন্তু তার রোল আগামী দিনে কি হচ্ছে। এবং প্যানিক রিয়াকশন দিয়ে আমরা শুরু করলাম। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী প্যানিক গ্রিপ্ট হয়ে পড়েছেন, যার ফলে মেইন ইস্যুকে ডাইভার্ট করতে, অর্থাৎ দৃষ্টি ঘোরানোর জন্যই তিনি রাস্তায় নেমে বলছেন যে বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি বিজেপি শাসিত রাজ্যে। তাহলে যা যা আলোচনা হলো, করা হলো আজকের পর্ব থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমরা আশা করব আপনারা দেখবেন, দেখাবেন এবং আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত লিখুন। আমরা পরের পর্বে নিশ্চয়ই আপনারা যা যা লিখবেন
কমেন্ট লিখবেন, সবগুলো না হলে যতগুলো সম্ভব সেই নিয়ে আমরা ডিসকাস করব। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।